শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউন এক সপ্তাহের জন্য স্থগিত। চাকসু নির্বাচনে ৩ প্যানেলের নানান প্রতিশ্রুতি এবং জনগণ নির্বাচনমুখী ও দলগুলোর ঐক্য হলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজায় উস্কানি ছড়ানোর আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি 7 কার্যদিবসের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে কথা জানান অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চতুর্থ দিনে এই সিদ্ধান্ত নেন তারা। তবে পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে বলে জানান শিক্ষকদের একাংশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকেরা। আমাদের সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীর উপর যে হামলা হয়েছে, তাদেরকে যে মেরেছে, ফেলে দিয়েছে, তার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলছে। সেই সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুষ্ঠু বিচার করে শাস্তির আওতায় আনার দাবিতে আমাদের চলমান কর্মসূচি অব্যাহত আছে। প্রশাসনের অনুরোধে আমরা আজ 24 তারিখ বেলা 1টা হতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সকল শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের বড় দলগুলোর পাশাপাশি প্যানেল দিয়েছে বিভিন্ন জোট। সার্বভৌম শিক্ষার্থী ঐক্য, দ্রোহ পর্ষদ ও অহিংস শিক্ষার্থী জোট নিয়ে মোহসেনাত শিহাবের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। অধিকার, সংযোগ, জবাবদিহিতা, এই স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ চাকসু নির্বাচনে যাচ্ছে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য, যার নেতৃত্বে রয়েছেন তাওসিফ মুত্তাকি চৌধুরী। 2019-20 শিক্ষাবর্ষের আইন বিভাগের এই সহসভাপতি প্রার্থীর দাবি, তাদের প্যানেলে প্রতিটি পদের জন্য লড়ছেন যোগ্য ব্যক্তিরা। আর এই প্যানেলের অন্য প্রার্থীরাও জানালেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমাদের প্যানেলটা শুধুমাত্র শিক্ষার্থীদের ইন্টারেস্টকে সার্ভ করে। আমাদের উপরে অন্য কোনো হায়ার এজেন্সি নাই যাদের এজেন্টটা আমাদেরকে সার্ভ করতে হয়। ওই সেন্সে শিক্ষার্থীদের ইন্টারেস্টে হয় আমাদের টপ প্রায়োরিটি। ফর দ্য লংগেস্ট অফ টাইমস আমরা বিভিন্ন জিনিস অর্গানাইজ করেছি, ন্যাশনাল অ্যান্ড সিগনিফিকেন্ট কিছু প্রোগ্রামস অর্গানাইজ করেছি। তো আমরা জানি কীভাবে কাজ করতে হয়, কীভাবে কমিউনিকেশন করতে হয়। নারী শিক্ষার্থীদেরকে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সাথে যত রকমের সমঝোতা স্থানীয়দের সাথে হতে পারে অথবা যে কোনো ঝামেলাতে আমি নারী রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজে থাকবো অথবা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাব। আমরা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মিলে প্যানেল দিয়েছে দ্রোহ পর্ষদ নামে। এই প্যানেলের হয়ে ভিপি পদে লড়বেন নাট্যকলা বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী রিজু লক্ষ্মী অবরোধ। আর ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফাজউদ্দিন আহমেদ ইমু লড়বেন জিএস পদে। জানালেন সবসময় অন্যায়ের বিপক্ষে অবস্থানের কারণেই দ্রোহ পর্ষদ নাম ব্যবহার করছেন তারা। শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যে পরিবহন, সেটাকেও আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যা মনে করি। এর বাইরে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করা, শিক্ষার স্বাভাবিক পরিবেশ, সেটা গবেষণা থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে যে শিক্ষার পরিবেশ, আমরা মনে করি সেই শিক্ষার পরিবেশ নাই এবং আমরা যদি নির্বাচিত হই সেই পরিবেশ নির্মাণে আমরা কাজ করতে চাই। অন্যদিকে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের 2019-20 সেশনের মোহাম্মদ ফরহাদুল ইসলাম। আর জিএস প্রার্থী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী ইয়াসিন উদ্দিন সাকিব। দলমতদের বিশেষে সবাইকে বুকে টেনে আনার জন্যই তো আমাদের নামটাই দিয়েছি কিন্তু অহিংস। সেই জন্য আমরা আশা করছি আমরা জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশী। এবং দ্বিতীয় বিষয় যেটা অনেক বিভিন্ন ফান্ডিং থাকে অন্য দলের ক্ষেত্রে, আমরা কিন্তু আমাদের সেলফ ফান্ডিং দিয়ে এবং আমাদের সকলের এই নিজস্ব
গিয়া থেকে আমরা এই অর্জন থেকে আমরা খরচটা ফান্ডিংটা করতেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসের মধ্যে এরকম আছে, দলীয় বা মতের কারণে অনেক শিক্ষার্থী হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। আমরা এমন একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই যেখানে শুধুমাত্র মতের কারণে, কারো কোনো মতাদর্শ লালন করার কারণে তাকে যাতে কোনো ধরনের শারীরিক এবং মানসিক আক্রমণের শিকার হতে না হয়। 15ই অক্টোবর চাকসু নির্বাচনে এই প্যানেলগুলো কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বড় দলগুলোর সামনে, এটাই মনে করছেন শিক্ষার্থীরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। জনগণ নির্বাচনমুখী হলে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে মত বিনিময়ের পর তিনি জানান, আগামী নির্বাচনে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি এয়ারফোর্স, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী থাকবে। আর নির্বাচনের আগে বেহাত হয়ে যাওয়া পুলিশের বাকি অস্ত্রগুলো উদ্ধার হবে বলে আশা জানান তিনি। এ সময় তিনি জনগণকেও নির্বাচনের সময় সহযোগিতার আহ্বান জানান। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে যে কোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 14তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। শেষে সাংবাদিকদের আরো বলেন, এ ধরনের অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ সহ চিকিৎসক নেতৃবৃন্দ ও ইন্টার্ন চিকিৎসকরা। পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আরামিটের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুদক। দুপুরে নগরীর কালুরঘাট শিল্প এলাকায় আরামিট গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়। দুদক জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুপস্থিতিতে অনুমতি ছাড়াই 1,76 লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ আছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ ঘটনায় জাবেদ, তার স্ত্রী, ভাই বোন সহ 31 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। বান্দরবানের প্রত্যন্ত এলাকার 4 শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি। সকালে বান্দরবানের রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদেরকে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ দেওয়া হয়। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের 11টি পূজা মণ্ডপের জন্য 1,50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি নির্বাচন অফিসের সামনে আজ থেকে আবারও শুরু হয়েছে অবস্থান ধর্মঘট কর্মসূচি। সকাল 9টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ জনতা মিছিল নিয়ে জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হন। জেলার পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসের সামনেও জড়ো হয় নেতাকর্মীরা। পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচিও চলে। আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় নতুন করে এই কর্মসূচি শুরু করেছেন তারা। এদিকে ফরিদপুর সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকাল 10:30টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার KM কলেজের সামনে 1 ঘণ্টার জন্য এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে অবরোধের মতো কর্মসূচি পালন করেও কোনো লাভ হচ্ছে না। উচ্চ আদালতে রিট করা হলে আগামী 30 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের প্রতি সম্মান দেখিয়ে কঠোর কর্মসূচি না দেওয়ার কথাও জানান তারা। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণের সময় দগ্ধ নুরুল হুদা নামে আরও একজন ফায়ার ফাইটার
মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 2 জন হলো। ওই ঘটনায় এখনো আটক করা যায়নি কারখানার মালিক ও দোকানিকে। গতকাল বিকেল 3টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরী সাহারা মার্কেট এলাকায় গার্মেন্টসে ব্যবহৃত কেমিক্যাল গুদামে আগুন লাগে। ওই আগুনে ফায়ার সার্ভিসের সদস্য সহ 5 জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানা মেশিনারি সহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিখারি সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ 19 জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির টহল দল 3 শিশু 6 নারী সহ এই দলটিকে বাংলাদেশের ভেতর থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে 2015 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। বিজিবি আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তর করেছে। বিজিবি হিসেবে চলতি বছর 5 মে থেকে 14 জুলাইয়ের মধ্যে প্রায় 2000 ভারতীয়, মিয়ানমার এবং বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সীমান্ত দিয়ে এদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। মুন্সিগঞ্জ, যশোর ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 4 জন। দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির রান্ধুনীবাড়ি এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরফি নামে এক শিশু নিহত হয়। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। যশোরে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান নামে এক ভ্যান চালক নিহত ও আহত হয়েছে আরও 2 যাত্রী। দুপুরে যশোর খুলনা মহাসড়কের রূপদিয়া বাজারের কাছে ঘটনা ঘটে। এদিকে গতকাল রাজবাড়ীর কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই পিকআপের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালক ও সহকারী সহ 2 জনের মৃত্যু হয়। ময়মনসিংহ জেলা পরিষদের 2024-25 অর্থ বছরের রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার উপস্থিত না থাকায় অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ ও যাচাই বাছাই এবং পরে অভিযুক্ত প্রকল্পের সরেজমিনে পরিদর্শনে যায় তদন্ত দলটি। অভিযোগে বলা হয়, প্রকল্পের সদরের ভাবখালী ইউনিয়নের এক ব্যক্তির নামে একাধিক অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও আবেদন না করেও অনেক প্রতিষ্ঠানের নাম বরাদ্দের তালিকায় রয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার 3টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরে বিরামপুরের 3টি খাবারের দোকান সহ 4টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দেশের বিভিন্ন স্থানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার মিডিয়া কর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে স্কাউট লিডার, সদস্য এবং গার্লস গাইডদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ও বাগেরহাটেও জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করে সফল হয়েছেন কুমিল্লার একদল চিকিৎসক। বিস্তারিত কুমিল্লার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্টে। কুমিল্লার বরুড়া উপজেলার আদমসার গ্রামের নজির আহমেদ পেশায় একজন করাতকল শ্রমিক। সম্প্রতি করাতকলে গাছের গুড়ি নামানোর সময় করাতের আঘাতে ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটি সহ দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রায় 3.5 ঘন্টার জটিল অস্ত্রোপচারে বিচ্ছিন্ন হাতটি সফলভাবে জোড়া লাগাতে সক্ষম হন চিকিৎসকরা। একই উপজেলার নানুয়াবাজার হরিশপুর এলাকার ভ্যান চালক নোমান হোসেন সম্প্রতি ভ্যান গাড়িতে করে গাছ চেরাই করতে করাতকলে নিয়ে যান। গাছের গুড়ি করাতে রাখার সময় তার হাতটি করাতে লেগে কবজির উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিশেষজ্ঞ চিকিৎসক দল দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগান সফলভাবে। বাম হাত সরাসরি করাতে চলে হাতটা কেটে পড়ে গেছে, কই গেছে আমি সেটা বলতে পারবো না। তখন
আমার জ্ঞান ছিল, আমি আমার ডাইন হাতে আমার বাম হাতটাকে মুখ করে ধরে আমি করাতের নিচ থেকে 4-5 হাত সামনে এসে বসে গেছি। এখানে আসার লগে লগে হাত নিয়ে অপারেশন শুরু করছে। অপারেশন শুরু করে হাত নিয়ে লাগানোর পরে ঘন্টা 24 ঘন্টার মধ্যে আমার হাত জোড়া লেগেছে। গাজীপুরের আশরাফুল আলম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হারান বাম হাতের বৃদ্ধাঙ্গুলি। তার পায়ের একটি আঙ্গুল অস্ত্রোপচারের মাধ্যমে হাতে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। আমি অনুভব করতে পারতেছি যে হাতে আঙ্গুলটা আছে, বাস এইটুকুই। এটা কিন্তু এখনো রিং পরানো আছে হাতে, আঙ্গুল লড়াচড়া করা যায় না। যখন আপনার ওই গাটা শুকিয়ে যাবে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে করা যাবে। কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের এই সফলতার গল্প এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কুমিল্লায় এ ধরনের জটিল অস্ত্রোপচার এই প্রথম। একটা পেশেন্ট হয়তো আমার কাছে আসবে অথবা আমাদের সেন্টারে আসবে, সেটা না হয় বিভিন্ন জায়গায় বায়াস হয়ে ঘুরতে ঘুরতে এখানে 2-3 ঘন্টা লেট করে। এই লেটটা কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায়। যে আমরা একটা রিপ্ল্যান্টেশনের একটা টাইম ফ্রেম আছে, সবসময় আমরা বলি উইদিন 6 আওয়ার। উইদিন 6 আওয়ারের মধ্যে আমাদের কাছে আসতে হবে, যত দ্রুত আসতে পারবে ততই ভালো। রোগীদের এমন সেবা দিতে পেরে খুশি কুমিল্লা ট্রমা সেন্টারের পরিচালক। 2008 সালে কুমিল্লা ট্রমা সেন্টার আমরা একটা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছি। এখানে আসলে সমস্ত রোগীরা আসে, তবে ট্রমা টেস্টগুলো আসে আমাদের রেঞ্জে। বিগত দিন যেভাবে আমরা চিকিৎসা দিয়েছি আজকেও দেবো, আগামী দিনে চিকিৎসা দিয়ে থাকবো। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, কুমিল্লার মতো একটি জেলা শহরে এত জটিল অস্ত্রোপচার চিকিৎসা সেবায় মাইল ফলক। এই ধরনের চিকিৎসা ব্যবস্থার জন্য এটা একটা ইতিবাচক দিক এবং এই কুমিল্লা চিকিৎসা ব্যবস্থা এটা একটা মাইল ফলক আমি বলবো। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশজুড়ে চলছে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। চলছে প্রতিমা আর মণ্ডপ সাজানোর কাজ। নির্দিষ্ট সময়ে মণ্ডপে প্রতিমা স্থাপনের জন্য রাত দিন কাজ করছেন কারিগররা। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উদযাপিত হবে দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা পূজা উদযাপন কমিটির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্গাপূজার সময় যত ঘনিয়ে আসছে, প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বাড়ছে। কোথাও শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, আবার কোথাও পড়ছে শেষ তুলির আঁচড়। চলছে মণ্ডপ তৈরির কাজও। আমরা আমাদের এই কাজের জন্য আমাদের নাওয়া খাওয়া স্নান করা সব কিছু টোটাল অফ। তো আমাদের মূল লক্ষ্যই হচ্ছে রঙের কাজটা সম্পূর্ণভাবে শেষ করা। আমাদের যে এই শিল্প কাজে পারিশ্রমিক, আসলে সেই পারিশ্রমিক আমাদের কোনো রকম হয় না, তবুও আমরা শিল্প কাজটাকে ভালোবাসি। আমরা শিল্প তৈরি করে আমরা মনে আনন্দ পাই। চলতি বছর বরিশালের 644টি মণ্ডপে এবার দুর্গাপূজা উদযাপিত হবে। পূজাকে কেন্দ্র করে সকল প্রশাসনের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে এবং আমাদের স্থানীয়ভাবে যারা বিভিন্ন ধর্মের ব্যক্তি তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক হয়েছে। তো সব মিলে আমরা মনে করি যে এবারের পুজোটা সুন্দর হবে। মাগুরায় এবার 228টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। সার্বজনীন দুর্গা পূজা যেন সুন্দরভাবে শেষ হয়, এই জন্য জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে নিয়মিত মিটিং করে তাদের মন্দিরে যেন সার্বক্ষণিক আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, তাদের প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ সহ সার্বিক আলোচনা করা হয়েছে। রাজবাড়ীতে 438টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। চলতি বছর প্রতিমা তৈরির সরঞ্জাম, কারিগর, রং, পোশাকের দাম বৃদ্ধির কারণে বেড়েছে খরচ, বলছেন আয়োজকরা। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 2রা অক্টোবর শেষ হবে শারদীয় উৎসব। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সকালে 8টার দিকে কারখানার সামনে মানববন্ধন শুরু করেন তারা। প্রায় 2 ঘন্টা বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবি জানান বক্তারা। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় তাদের। এদিকে গতকাল প্রতিষ্ঠানটির ত্রিপক্ষীয় সভায় জানানো হয় বিদ্যুৎ গ্যাস সংকট এবং বায়ারের অর্ডার না থাকায় আগামী 25শে সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম বন্ধ থাকবে। চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন 15ই অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন 30শে অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা 30শে নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।
গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আলামিন নামে আরও একজন গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাত 3:30টার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকার 7 থেকে 8 জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে দুজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে কালিয়া চৌধুরী ও আরিয়া মোহন মৌজারে অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে জমির মালিকরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন তারা। এ সময় বক্তারা বলেন, কালিয়া চৌধুরী ও আরিয়া মোহন মৌজার জমির বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ 6 লাখ থেকে 16 লাখ টাকা হলেও অধিগ্রহণ করা জমির মূল্য ধরা হয়েছে 1,33,000-এর বেশি কিছু। যশোরে চলছে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ি। সকাল থেকে নিবন্ধিত 4,200 প্রতিযোগী 3টি বিভাগে নৃত্য, গান, আবৃত্তি সহ 12টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন খুলনা 2 অঞ্চলের আগে থেকে নিবন্ধনকৃত যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের প্রতিযোগীরা। আজকের প্রতিযোগিতায় ইএস কার্ড প্রাপ্তরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায়। ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা দল। 2-0 গোলে তারাকান্দা উপজেলা দলকে হারায় তারা। গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। টুর্নামেন্টে 13টি উপজেলা দল অংশ নেয়। ফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ সাধারণ মানুষ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউন 1 সপ্তাহের জন্য স্থগিত। চাকসু নির্বাচনে 3 প্যানেলের নানান প্রতিশ্রুতি। জনগণ নির্বাচনমুখী ও দলগুলোর ঐক্য হলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজায় উস্কানি ছড়ানোর আশঙ্কা। এবং সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি। ফরিদপুর সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন। দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।